নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই অল্প স্বল্প গপ্পসপ্প চ্যানেলে। আচ্ছা, আমরা কি কখনো ভেবে দেখেছি একটা সম্পর্কের স্থায়িত্ব আসলে কি দিয়ে মাপা যায়? নিয়মিত কথোপকথন দিয়ে, প্রতিদিনের দেখা সাক্ষাৎ দিয়ে, নাকি সেই সব নীরব অনুভূতি দিয়েই যা বছরের পর বছর জমে থাকে মনে, অথচ প্রকাশের কোনো উপায় খুঁজে পায় না? মানুষের জীবনে কিছু সম্পর্ক থাকে যেগুলোকে আমরা নাম দিতে পারি না। তারা বন্ধুত্বের মতো নয়, আবার কেবল ভালোবাসা বললেও ঠিক বোঝানো যায় না। এই সম্পর্কগুলো অনেকটা নীল আকাশে ভেসে থাকা মেঘের মতো। চোখে দেখা যায়, ছোঁয়া যায় না, কিন্তু অদ্ভুতভাবে থেকে যায় আমাদের ভেতরে। আজকের গল্প তনিমা সাহার কলমে লেখা নীল পলাশ। ঠিক সেই ধরনের এক সম্পর্কের আখ্যান। এখানে আছে শৈশবের স্মৃতি, অকারণ খুনসুটি, হঠাৎ বেড়ে ওঠা দূরত্ব, আর সেই সব না বলা কথা যেগুলো চিঠিতে লেখা হয়েছিল কিন্তু ঠিকানায় পৌঁছয়নি কখনো। এই গল্প কেবল ধীমান আর রুমুলির নয়, এটা আমাদের সবার জীবনের প্রতিফলন, যেখানে আমরা কোনো না কোনো সময় কাউকে হারিয়েছি, ভুল বুঝেছি, কিংবা হয়তো সাহস পাইনি সময় মতো কিছু বলার। আর পরে বুঝেছি অভিমান, নীরবতা আর ভালোবাসার মধ্যে পার্থক্য টানা যায় না সবসময়। তাহলে চলুন শুনে নেওয়া যাক নীল পলাশ, একটি গল্প যা একই সাথে খুব ব্যক্তিগত, আবার খুব সর্বজনীন। নদীর ধারের বড় গাছটার নিচে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে রুমলি। দৃষ্টি তার নদীর জলের দিকে, চোখ তার ছলছলে, কাঁপা কাঁপা দুটো পাতলা ঠোঁট যার পর্নাই চেষ্টা করে যাচ্ছে ভেতরের দমকে ওঠা কান্নাটাকে চেপে রাখার জন্যে। কিন্তু চোখ দুটো শুনছে কই, কোনো বাধাই তো মানছে না। রুমলি নিচের ঠোঁটটা দাঁত দিয়ে আলতো চেপে ধরতেই ছলছলানো চোখ দুটো আর কোনো বাধা মানে না, অঝরে প্লাবন ঝরে পড়ে। নদীর ধারে রুমলি ঠিক কতক্ষণ ওভাবে দাঁড়িয়েছিল তা হয়তো সময় বেঁধে বলা যাবে না। কিছুক্ষণ পর সে বাড়ির দিকে রওনা হয়। বাড়ি সত্যিই কি সেই রুমলির বাড়ি? বাড়ির সামনে পৌঁছে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার, চোখ দুটো ভিজে ওঠে আবারও। তাড়াতাড়ি চোখ মুছে সদর দরজা ঠেলে বাড়িতে ঢোকে সে। সময় নেই আর, তাড়াতাড়ি সব গুছিয়ে নিতে হবে। রুমলি ধীর পায়ে যখন নিজের ঘরটার দিকে এগোচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে কেউ ডেকে ওঠে। কোথায় গিয়েছিলে রুমলি? বাড়ির ভেতরে ঢুকতেই একটা চেনা পরিচিত ডাকে রুমলি থমকে দাঁড়ায়। খানিকক্ষণ আগের দমকে ওঠা কান্নাটা আবার মাথা চাড়া দিচ্ছে। নিজেকে সম্বরণ করে রুমলি ঘুরে তাকিয়ে বলে, কেন ধীমানদা, কোনো প্রয়োজন ছিল? ধীমান একটু অবাক হয় রুমলির এই আচরণে। একটু অবাক স্বরে ধীমান বলে, না, সকাল থেকে দেখতে পাইনি, তাই জিজ্ঞেস করছিলাম। তুমি তো আবার শহরের মেয়ে, এই গ্রাম্য পরিবেশে যদি কোনো অসুবিধা হয় তাই জন্য। রুমলি এবার একটু রেগেই বলল, তুমি সবসময় আমাকে শহরের মেয়ে বলে খোঁটা দাও কেন বলো তো? আমার জন্ম যদি শহরে হয়ে থাকে সেটার দায়ী কি আমি? আর আমার কোনো অসুবিধা হবে না। আর যদি হয়েও থাকে আমি নিজে সামলে নিতে পারবো। তোমার কাছে অন্তত কোনো অভিযোগ নিয়ে আসবো না। কথাটা বলে রুমলি আর সেখানে দাঁড়ায় না, এক ছুটে চলে যায় দোতলায়। ধীমান আরও অবাক হয়ে যায় রুমলির ব্যবহারে। দিন 10 হলো রুমলি এসেছে ধীমানদের বাড়িতে বেড়াতে। ধীমান
রুমলির ছোট কাকুর খুব কাছের বন্ধুর ছেলে। রুমলির ছোট কাকু আর ধীমানের বাবার মধ্যের বন্ধুত্বটা বেশ গভীর ছিল। ছোটবেলায় ধীমান বাবা মায়ের সাথে রুমলিদের বাড়িতে এসেছিল। সেই বয়স থেকেই ধীমান রুমলিকে খ্যাপাতে বেশ মজা পেত। কখনো চুল টেনে পালিয়ে যেত, কখনো নিজের ভাগের মিষ্টিটা খেয়ে রুমলির ভাগটার দিকেও হাত বাড়াতো। রুমলি তখন বিরক্ত হয়ে ভ্যাঁ করে কাঁদতে শুরু করত। তখন আড়ালে দাঁড়িয়ে ধীমান রুমলিকে এক নাগাড়ে শুধু ভাঙিয়ে যেত। তাতে অবশ্য রুমলির কান্নার পরিমাণ বেড়েই যেত। ধীমানের মা ধীমানের এই সব কীর্তিকাণ্ডের জন্য তাকে শাসন করতে গেলে রুমলির ছোট কাকু বলতেন, আহ বৌমনি, থাক না, দুজনেই তো বাচ্চা, ওদের ঝামেলাটা ওদেরকেই মিটিয়ে নিতে দিন। সবেতেই যদি আমরা বাচ্চাদের বিষয়ে হস্তক্ষেপ করি তাহলে যে ওরা সাবলীল থাকবে না, যান্ত্রিক হয়ে যাবে। এই ধীমানই যখন বাবা মায়ের সাথে গ্রামে আসছিল তখন রুমলিকে একটা চকলেট হাতে দিয়ে বলেছিল, আবার খুব শিগগিরই দেখা হবে আমাদের। ধীমান একটু অবাক হয় রুমলির এই আচরণে। একটু অবাক স্বরে ধীমান বলে, রুমলি একটু অবাক হয়ে তাকায় ধীমানের দিকে। তারপর বলে, তুমি কি করে জানলে যে আমার এই ফ্লেভারের চকলেটটা বেশি ভালো লাগে? বছর 13 ধীমানের মুখে বীরত্বের হাসি ফুটে ওঠে। বলে, ব্যাস, জানি। 10 বছরে সদ্য পা রাখা রুমলি ছলছল চোখে ধীমানকে জিজ্ঞেস করেছিল, আবার কবে আসবে ধীমানদা? কথাটা শুনে ধীমানের মুখটা একটা অদ্ভুত কষ্টে সংকুচিত হয়ে গিয়েছিল। উত্তরটা সেই সময় দিতে পারেনি ধীমান। রুমলি, যে কিনা ধীমানের কার্যকলাপে নিদারুণ বিরক্ত হতো, সেও ধীমানের ফিরে যাওয়াতে মন খারাপ করে বসে আছে। বাড়ির গেটের বাইরে গাড়ি চলে এসেছে। বড়রা গেটের বাইরেই দাঁড়িয়ে কথা বলছে। ধীমান হালকা মুখটা নামিয়ে রুমলিকে বলে, আসছি, মন খারাপ করো না। কথাটা বলেই ধীমান ছুটে বেরিয়ে গেল। রুমলি ধীমানের চলে যাওয়ার দিকে উদাসী চোখে তাকিয়ে রইল, যেন খুব মূল্যবান কিছু হারিয়ে ফেলেছে সে। রুমলি এবং ধীমানের আবার দেখা হয়েছে ঠিকই, তবে এর মাঝে পেরিয়ে গেছে 12টা বছর। এই 12 বছরের মধ্যে ধীমান এবং রুমলির জীবনে অনেক পরিবর্তন এসেছে। ধীমান মাস্টার্স শেষ করে পিএইচডি করছে বোটানিতে। ওইদিকে রুমলিও গ্র্যাজুয়েশন শেষ করার পথে। ধীমানের বাবা মারা গেছেন বছর 3 হলো। রুমলির বাবা এবং মায়ের মধ্যে সম্পর্কটা আর শেষ পর্যন্ত টেকেনি। বছর 2 আগে তারাও পাকাপাকিভাবে আলাদা হয়ে গেছেন। রুমলি এই মানসিক আঘাতটা বেশ বিধ্বস্ত হয়ে পড়েছিল। ছোট থেকেই রুমলির তার ছোট কাকুর সাথেই আত্মীয়তা বেশি। তাই রুমলির বাবা মায়ের আলাদা হয়ে যাওয়ার পর সে ছোট কাকুর কাছেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ভেতরে ভেতরে এই ঘটনায় বেশ বিধ্বস্ত হয়ে পড়েছিল সে। পড়াশোনাতেও সেটার প্রভাব পড়েছিল তার। তবে সময়ের সাথে সাথে সব কিছু আবার সামলে নেয় রুমলির ছোট কাকু। ইতিমধ্যে একটা কাণ্ড হয়েছে। ইদানিং ধীমানের কথা খুব মনে পড়ছে রুমলির। তারও অবশ্য একটা কারণ আছে। ছোটবেলায় ধীমানের সাথে খুনসুটি করার মুহূর্তগুলো রুমলির কাছে খুব মূল্যবান একটা স্মৃতি। ধীমানদের বাড়ির ফোন নাম্বারটা রুমলির জানা ছিল। ধীমানরা ফিরে যাওয়ার পর
বেশ কয়েক মাস ওদের মাঝে টেলিফোনেও কথা হতো। তারপর ধীমানের পড়াশোনার চাপ আর রুমলির ব্যস্ত হয়ে যাওয়াতে সেই কথোপকথনও শেষ পর্যন্ত শেষ হয়ে যায়। ধীরে ধীরে দুজনের মধ্যে টেলিফোনে কথা বলার প্রবণতাটাও কমে আসে। তবে ছোট কাকুর কাছে রুমলি ধীমানের কথা শুনত। ধীমানের বাবা মারা যাওয়ার পর এবং মারা যাওয়ার কথাটা সে ছোট কাকুর কাছেই শুনেছিল। ছোট কাকু এই ঘটনায় অত্যন্ত আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। নিজের একমাত্র কাছের বন্ধুকে হারানোর যন্ত্রণাটা যে কি নিদারুণ হয় সেটা তো রুমলিও জানে। ছোট কাকুর সাথে ধীমানদের বাড়ি যেতে চাইলেও রুমলি যেতে পারেনি। সে সময় রুমলির বাবা মায়ের মধ্যে চূড়ান্ত অশান্তি চলছিল। রুমলি নিজেই তখন নিজের জীবনের একটা বিপর্যস্ত দিকে চলছিল। তারপর গড়িয়ে গেছে সময়ের চাকা। স্কুল ফাইনাল পাশ করে রুমলি কলেজে ভর্তি হয়। সময়ের সাথে সাথে অনেকটা ধাতস্থ হয়েছে সে। মাস চারেক হলো রুমলি সোশ্যাল মিডিয়ায় একটা অ্যাকাউন্ট খুলেছে। সেখানে ধীমানকেও খুঁজে পেয়েছে। ছোটবেলার সেই ফেলে আসা মুহূর্তগুলো আবার রুমলির কাছে প্রাঞ্জল হয়ে ওঠে। ফ্রেন্ড রিকোয়েস্টের আদান প্রদানটাও দুজনের মধ্যে হয়েছে। মেসেজের মাধ্যমে দুজনের মধ্যে টুকটাক কথাবার্তাও হয়। ধীমানের চোখের সেই দৃষ্টি, মুখে সেই একটা দুষ্টুমিতে ভরা হাসি। বড় হয়ে ধীমান আরও যেন মনচোরা হয়ে গেছে। রুমলির মনে যেন প্রজাপতিরা বাসা বাঁধে। রুমলির ছোট কাকু কলেজের প্রফেসর। কলেজের সেমিনারের জন্য তাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পাড়ি দিতে হয়। আগে রুমলিকে সঙ্গে নিয়ে গেলেও এবার আর নিয়ে যেতে পারেননি। এদিকে ধীমানের মা বেশ কয়েকদিন ধরে রুমলিকে দেখার জন্য উতলা হয়েছিলেন। তাই কাকুর পরামর্শে রুমলি দিন কয়েকের জন্য চলে আসে ধীমানদের বাড়িতে। কিন্তু এত বছর পরেও ধীমান একটুও পাল্টায়নি। রুমলির গ্রামে আসার পর থেকেই যে যথারীতি তাকে রাগাতে খেপাতে শুরু করে দিয়েছে। রুমলির মেন্টাল ট্রমাটার কথা অবশ্য ধীমান জানত না। জানতেন শুধু ধীমানের মা। আজ রুমলির ব্যবহারে বেশ হতচকিত হয়েই ধীমান নিজের ঘরে চুপ করে বসেছিল। ঠিক তখনই কিছু একটা কাজে ধীমানের মা তার ঘরে আসেন। ধীমানকে দেখে তিনি বলেন, কি হয়েছে রে বাবু? এমন করে বসে আছিস কেন? মা, রুমলির কি হয়েছে বলো তো? কেন রে? কি হয়েছে? কিছু বলেছে তোকে? কি যে হয়েছে সেটাই তো বুঝতে পারছি না কিছুতেই। রুমলি ঘরে এসে নিজের ব্যাগটা গোছাচ্ছিল। এখন যদি স্টেশনে যায় তাহলে পরের ট্রেনটা ধরতে পারবে সময় মতো। বলছি, ব্যাগ বুঝি কোথায় যাচ্ছ? বাড়ি। বাড়ি? কিন্তু তোমার বাড়িতে তো এখন কেউ নেই। কাকু তো এখনো ফেরেননি আমার যতদূর মনে হয়। সেটা নয় আমি বুঝে নেব। বুঝে নেবে মানে? শহরের মেয়ে শহরে ফিরে যাচ্ছে। তোমার তো খুশি হওয়ার কথা ধীমানদা। তোমার বিরক্তির কারণটাই তো তোমার চোখের সামনে থাকবে না। তুমি আমার বিরক্তির কারণ? তা কে বললো যে তুমি আমার বিরক্তির কারণ? সবকিছু তো মুখে বলে বোঝানো যায় না, তাই না? কিছু ব্যবহারে তো স্পষ্ট হয়। আর তাছাড়া তাছাড়া কি? বলো। থাক। আর জেনে কি হবে বলো তো? কিন্তু আমাকে যে জানতেই হবে। কেন? কেন জানতে হবে? তুমি বুঝি জানো না? রুমলি মুখটা ঘুরিয়ে নেয়। চোখ দুটো যে আবারও অবাধ্য হতে চলেছে। ধীমান এগিয়ে এসে রুমলির সামনে দাঁড়ায়। রুমলির চোখ থেকে তখন নোনা বৃষ্টি ঝরে পড়ছে টপ টপ করে।
ধীমান রুমলির চোখটা মুছিয়ে দিয়ে বলে, এত অভিমান হয়েছে আমার উপর। অভিমান হলেই বা অভিমানটা পুষিয়ে নেওয়ার মতন জায়গাটাও তো আমার নেই। নিজের মনে মনে সবকিছু বুঝে না নিয়ে একটু মুখ ফুটে জিজ্ঞেস করতে পারতে তো আমাকে। রুমলি সজল চোখে ধীমানের দিকে মুখ তুলে তাকালে ধীমান বলে, চল, তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। ধীমান রুমলির সামনে একটা বাক্স নিয়ে আসে। বাক্সটার ওপরে লেখা নীল পলাশ। বাক্সটা খুলতেই সেটা থেকে বের হয় শত শত চিঠি। ধীমানের লেখা রুমলিকে না পাঠানো চিঠি। এটা দেখার পরেও কি তোমার মনে হচ্ছে যে তুমি কোনোভাবে আমার বিরক্তির কারণ হতে পারো? তুমি তো আমার পরম স্বস্তির জায়গা রমলি, আমার সবটুকু উজাড় করে দেওয়ার জায়গা। তু- তুমি প্লিজ যেও না রমলি, প্লিজ যেও না। রুমলি দেখে যে ধীমানের চোখ দুটোও এখন ছলছলে। তাহলে এটাই ছিল আজকের গল্প নীল পলাশ। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আপনাদের ফিডব্যাক আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আজকের গল্পের পরিচয় পর্বে আমি ঈপ্সিতা, গল্প পাঠে নীল, ধীমানের চরিত্রে শারণ্য, ধীমানের মায়ের চরিত্রে কাকলি, রুমলির চরিত্রে শ্রেয়া, পোস্টার ডিজাইন করেছেন অতনু এবং পুরো দিক নির্দেশনা ও অন্যান্য সৃজনশীল কাজ করেছেন গুনগুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও নতুন গল্পে ফিরে আসব খুব শিগগিরই। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্পে থাকুন। সবাইকে জানাই শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা ও ভালোবাসা।